বলছিলাম আমরা শুনছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে নবীন লেখক যারা আছেন শিক্ষক সাহিত্য মাহফিল কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী লেখালেখি কর্মশালার যারা দূর থেকে আসেন, আমরা কাছ থেকে আসি। প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, যিনি নতুয়াতে পড়েছেন, ঢাকা ভার্সিটি পড়েছেন, তারপরে মিল্লাতে পড়েছেন, জামিয়া রহমানে পড়েছেন। বাংলাদেশের একাধিক অঙ্গনে সাধারণ শিক্ষা, আলিয়া মাসে, পরিমাস আপনি সকল অঙ্গনের বিষয়গুলো যেন একই সাথে মোহাম্মদ গোলাম রব্বানী সাপ্তাহিক মাসিক পত্রিকা এবং এই পত্রিকাগুলোতে লেখকদেরকে কীভাবে উঠিয়ে আনতে হবে, লেখক উঠিয়েও মানে বানানোর যে মানে কারিগর আর কি, বিশেষ আদর্শ নারী সবুজ করি সহ বিভিন্ন পত্রিকায় উনি দীর্ঘ সময় কাটিয়েছেন। আর অভিজ্ঞতার আলোকেই উনি কথা বলতে আপনার সাথে থাকবেন। আমি আছি নামে আব্দুল্লাহ, প্রস্তুতের পূর্ব থাকবেন। সবাইকে ধন্যবাদ দূরে কাছে থাকার জন্য। আমরা যান্ত্রিক সমস্যার কারণে আপনাদের আসলে ধারাবাহিকভাবে এই সংবাদটা দিতে পারছি না, তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছিলেন প্রফেসর ডক্টর গোলাম রব্বানী, কীভাবে লেখালেখি শুরু করবেন। শুকরিয়া। যে কথাটা আমি বলতেছিলাম যে আমরা তো গুরুত্ব বুঝলাম, কিভাবে লেখা মানে তথ্য সংগ্রহ করতে হবে সেটা আমরা আলোচনা করলাম। এখন যে বিষয়টা আছে সেটা হলো লিখবো কিভাবে। লেখার ক্ষেত্রে যে বিষয়টা, আমি যখন শুরু করার সময় মাথায় কাজ করে না, অধিকাংশ সময় মাথায় কাজ করে না কিভাবে শুরু করবে। তখন আমি কি করব, আমি যা মাথায় আসে, যে কলমে যা আসে, আগুন বাগুন যা আসে আমি লিখে ফেলব। লেখার পরে যখন 5 মিনিট যাবে, 10 মিনিট যাবে, তখন দেখা যাবে আমার ভিতরে একটা মনোযোগিতা চলে আসছে এবং আমি এখানে বসে আছি ঠিক, কিন্তু আমার ব্রেনটা অন্যভাবে কাজ করতেছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাহায্য চলে আসতেছে। এবং সাহায্য চলে আসলে তখন দেখা যাবে লেখা হবে এবং লেখাটা অনেক সুন্দর হবে। এই লেখাটা যখন আমি লেখে শেষ করলাম, 1 পৃষ্ঠা লেখা হোক, 2 পৃষ্ঠা হোক বা 5 পৃষ্ঠা হোক, লেখাটা আমি যখন শেষ করলাম, শেষ করার পরে এই লেখাটার কাজ শেষ হয়ে যায়। লেখার পরে আমার কিন্তু কাজ শেষ হয়ে যায়। কি কাজ আছে? এরপরের কাজ হলো সম্পাদনা করা। সম্পাদনা যদি করা হয় তাহলে লেখাটা মান বাড়বে। সম্পাদনার ক্ষেত্রে যে বিষয়টা আমি বলে থাকি যে 3টা কাজ করতে হয়। একটা হলো বানান শুদ্ধ করতে হয়, বাক্যগুলোকে পাঠক যেন বুঝে ওই পর্যায়ে নিয়ে যেতে হয়। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো তথ্য যে আছে, তথ্যগুলো ঠিক আছে কিনা, যদি তথ্যগত কোনো সমস্যা থাকে সেগুলিকে ঠিক করতে হবে। এই 3টা কাজ করার মাধ্যমে সম্পাদনা করতে হয়। প্রথম যে বিষয়টা আছে, আপনি যখন লিখতে যাচ্ছেন, যখন লিখছেন, লেখার সময় অনেক সময় দেখা যাবে যে কিছু কিছু বানান আছে আপনার বারবার ভুল হয়, সন্দেহ লাগে। এরকম প্রত্যেকের 2টা 5টা 10টা বানান আছে যেগুলি কি, এটা কি প্রশংসা আগে তালিবেশ্য না পরে তালিবেশ্য, এরকম অনেকে আছে। এরকম সন্দেহ থাকতে পারে, এটা কি রসিকার হবে না দীর্ঘিকার হবে। এগুলি তো এখন বাংলা একাডেমি উঠিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আরবি শব্দের যেগুলো আছে, আরবি শব্দ যেগুলি মূলত টান হয়, সেগুলিতে দীর্ঘিকার ব্যবহার করা, দীর্ঘকার এগুলি ব্যবহার করার পক্ষে। ভাষার যে পরিবর্তনটা আনতে চাচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে ওই বাংলা একাডেমি যে কাজটা করে সেটা আমার একটু গল্পের সাথে মানে মনে পড়ে যায়। সেটা হলো এক শিয়াল নাকি এক জায়গায় ধরা পড়ার পরে, তখন শিয়াল না, শিয়াল তো আর ধরা পড়বে না, কুকুর, একটা কুকুর এক জায়গায় গিয়েছে, তারপর ধরা পড়েছে। ধরা পড়ার কারণে মানে সে তো চুরি করে কিছু খেয়ে ফেলতেছিল, তার লেজ কেটে দিয়েছে। এখন কি, সে যখন আবার অন্যান্য কুকুরদের কাছে আসলো, এসে বললো যে দেখো, আমি অনেক গবেষণা করে দেখেছি, অনেক ভেবে দেখেছি যে এত বড় লেজ এটা থাকা দরকার নেই, এটা আসলে বেমানা সমস্যা। লেজ যদি ছোট থাকে তাহলে স্ট্যান্ডার্ড হয়,
এখন মানে ফ্যাশন হয় সুন্দর। যদি তোমরা যদি আধুনিক হতে চাও, তোমরা যদি একটু অগ্রসর হতে চাও, তাহলে লেজ ফেলে দাও। এখন সে সবাইকে বললো যে তোমরা লেজ ফেলে দাও। ঠিক একই অবস্থা হয়েছে, যারা রস্যিকার কোথায় হবে, দীর্ঘিকার কি কোথায় হবে, রস্যকার কোথায় হবে, দীর্ঘকার কোথায় হবে, কোথায় দন্তন্য হবে, কোথায় মধ্যন্য হবে, এরা যারা ধরতে পারে না, তারা বাস স্লোগান দেওয়া শুরু করেছে যে সব একরকম করে। এটা আমি মানি না। হ্যাঁ, কেউ যদি সবগুলো দন্তন্যদের লেখে, আমি এখন মানে যেহেতু সরকারি বাংলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান, এখন যেহেতু এটা স্বীকৃতি দিচ্ছে, আমি তাকে গালিগালাজ করবো না, আমি তাকে বাধাও দিব না। কিন্তু যাদের যোগ্যতা আছে, যারা দন্তন্য কোথায় হবে, মধ্যন্য কোথায় হবে সেটা জানে, কোথায় রস্যিকার হবে, কোথায় দীর্ঘিকার হবে, যারা জানে তাদের উচিত হবে তারা সেটাই জন্য। বানানের ক্ষেত্রে যে কথা বলতেছিলাম, যখন আমি লিখতে যাচ্ছি, লেখার সময় কিছু কিছু এমন বানান চলে আসে, এমন শব্দ চলে আসে যেটার সঠিক বানানটা আমার কনফিউজ থাকে। এখন যদি আমি এই সঠিক বানানটা দেখার জন্য ডিকশনারি খুলতে যাই, তাহলে কিন্তু আমি আবার জগতে চলে আসবো। আমার যে পুরো মনোযোগ ছিল, সেই মনোযোগটার মধ্যে আঘাত আসবে। এই জন্য আমার যে ব্যক্তিগত সিস্টেম সেটা হলো, এই শব্দ মোটামুটি বোঝা যায় এরকম করে একটা লিখে ফেলি, লিখে নিচে একটা দাগ দিয়ে চলে যাই, আমার লেখাটা শেষ করি। লেখাটা শেষ করার পরে এখন যে সমস্ত জায়গায় দাগ দিয়ে চলে গিয়েছে, সেই সমস্ত জায়গার শব্দগুলো কি আছে ডিকশনারি অভিধানে বের করে সঠিক যে বানানটা হবে সেটা আমি ওখানে কেটে লিখে দিচ্ছি। তাহলে কিন্তু লেখার মধ্যে গতিটা থাকবে। লেখার বানান শুদ্ধ যদি না থাকে, আপনি একটা লেখা পড়তেছেন, দেখা যাচ্ছে যে সমানে বানান ভুল, যারা ভালো পাঠক তারা ওই লেখাটা পড়বে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ও কি বানানটা ভুল করে রাখছে, পড়তেই যাবে না। অনেক তথ্য, সুন্দর সুন্দর তথ্য দিয়েছে, বানান ভুলের কারণে পড়বে না। এই জন্য লেখা কোথাও পাঠানোর ক্ষেত্রে এখন তো প্রযুক্তির যে সিস্টেম আছে, যে কম্পোজ করে সাধারণত পাঠানো হয়। কম্পোজ করে পাঠানোর পরে আপনি যদি আরেকজনকে দিয়ে কম্পোজ করান, অবশ্যই আপনি নিজে দেখে নেবেন। আবার যদি পত্রিকাতে পাঠিয়ে দিয়েছেন, পত্রিকাওয়ালাকে বলতে হবে যে ভাই আপনি কম্পোজ করার পরে আপনি আমাকে মেল করে দেবেন, আমি একটু চেক করে দেবো বানানগুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সাবিত আছে, নোমান ইবনে সাবিত, সাবিত সে বুঝতে পারে নাই, হয়তো সে দ লিখে সাবিত লিখে ফেলেছে। এরকম মানে বানানগুলো আছে, যে ধর্মীয় শব্দ যেগুলো আছে, যেগুলি আরবি শব্দ আছে, এগুলি যখন সাধারণ পত্রিকায় পাঠানো হয়, অনেক সময় দেখা যায় তারা বানানগুলি বুঝে না। এই জন্য বানানগুলি চেক করে, সুন্দর করে চেক করে দিতে হবে। সম্পাদনার ক্ষেত্রে যে দ্বিতীয় যে বিষয়টা আছে, সেটা হলো বাক্যটাকে এমনভাবে করতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে যে পাঠক বুঝে। লেখার সময় তো আপনি লিখে ফেলেছেন, কি লিখেছেন, এখন আপনি লেখক না, এখন আপনাকে নিজেকে মনে করতে হবে আমি পাঠক। তাহলে এখন পাঠক হিসেবে দেখেন যে এই আমি যদি এই বিষয়টা সম্পর্কে আগে থেকে না জানি, তাহলে এই যে বাক্যটা বলেছে, বাক্যর দ্বারা আমি বুঝতেছি কিনা। এখন কি বললাম, রহিম আকন্দকে মেরেছে, রহিম আব্বাসকে মেরেছে। এটা তো বাংলা যখন আমি বলতেছি তখন বুঝেছে রহিম আব্বাসকে মেরেছে। এখন একজনের লোকের নাম হতে পারে না রহিম আব্বাস, রহিম আকন্দ হতে পারে না। এখন রহিম আব্বাসকে মেরেছে, এখন যদি বিষয়টা রহিম আব্বাসকে মেরেছে, তাহলে কি বুঝলেন আপনি, এটা রহিম আব্বাস একজন ব্যক্তি, তাকে মারা হয়েছে। আর যখন রহিম আব্বাসকে মেরেছে, আমরা যখন বাংলায় বলতেছি, বলার সময় বলতেছি রহিম বলে পরে একটু থামতেছি, আব্বাসকে মেরেছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে রহিম আব্বাসকে মেরেছে। রহিম হলো ফাইল, আব্বাস হলো মফউল। কিন্তু যখন আপনি লিখতেছেন, লেখার ক্ষেত্রে তো এটা রহিম আব্বাস একজন লোক হতে পারে, শরীফ মোহাম্মদ, যেমন আমরা কয়েকদিন আগে আসছেন, পরশুদিন আসছেন, আর শরীফ মোহাম্মদকে মেরেছে। শরীফ মোহাম্মদকে মেরেছে মানে কি, শরীফ মোহাম্মদ একজন ব্যক্তি, ওনাকে মেরেছে।
আরেকটা শরীফ মোহাম্মদকে মেরেছে। বাংলা লেখার সময় কিন্তু একই হচ্ছে। এই যে বিষয়টা আছে, এই লেখা এই বিষয়গুলো যদি আপনি পাঠক হিসেবে বুঝতে সমস্যা হয়, আপনি ক্লিয়ার করবেন। কিভাবে ক্লিয়ার করবেন? শরীফকে, মোহাম্মদকে শরীফ মেরেছে, মোহাম্মদকে শরীফ মেরেছে। এখন কি বুঝতে সমস্যা হবে? মোহাম্মদকে শরীফ মেরেছে, কোনটা ফাইল কোনটা মোহাম্মদ, এখন একই ব্যক্তি না আলাদা ব্যক্তি, এখন স্পষ্ট হয়ে গেছে। ঠিক প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আপনার যে বাক্যটা আপনি লিখতেছেন, এই বাক্যটা পাঠক হিসেবে বোঝার চেষ্টা করতে হবে যে বাক্যটা ঠিক আছে কিনা, পাঠক হিসেবে বুঝতেছি কিনা। আরেকটা কথা আমি বলে থাকি যে সম্পাদনা করার ক্ষেত্রে একটু যদি জেলার্সি মানসিকতা নিয়ে আসতে পারেন। এটা কে লিখেছে? এটা তো আব্বাস উদ্দিন লিখেছে। আব্বাস উদ্দিন হলো আমার শত্রু, তাকে আমি দেখতে পাই না, সে কোনো মানসম্মত লেখা লেখা না, সে এই লেখাটা লিখেছে। তাহলে আমি কি করব? ওখানে লেখার খুদ ধরার চেষ্টা করবো। এই দেখি তো কি লিখেছে, এটা কি হলো? এভাবে বাক্য লেখে, এভাবে বোঝা যায় এটা কোনো তথ্য ঠিক আছে? যখন এটা আমার শত্রু, তখন কি মনে করব? তখন আমি মনে করি এভাবেই গোটায় গোটায় দেখি। যদি আমার লেখাটাকে আমি যদি মনে করি যে আমার শত্রুর লেখা, তাহলে ওই মানসিকতা যদি আমার ভিতরে নিয়ে আসতে পারি, সম্ভব, আমি দেখেছি সম্ভব। তাহলে কি হবে? আমি এটার ভুল ত্রুটি ধরার চেষ্টা করব। আর ভুল ত্রুটি যদি আমি বের করতে পারি, এরপর যদি আমি আবার লেখক হিসেবে যদি এটা সংশোধন করে দিই, তাহলে তো লেখাটা মানসম্মত হয়ে যাবে। আর যদি ভুল ত্রুটি সবাই যদি ছেড়ে দেয়, তাহলে আমি ভালো লেখক হতে পারবো। দ্বিতীয় যে কথাটা বললাম, যে বাক্যগুলো যে আছে সে গঠনটা মানে আমি বুঝতেছি কিনা, পাঠক পড়তে গিয়ে মজা পাচ্ছে কিনা, সেই জিনিসটা খেয়াল করা। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে আমি যে তথ্য দিলাম, তথ্য গিয়ে লিখতে গিয়ে আমার প্রসঙ্গক্রম হঠাৎ করে মনে হয়েছে যে অমুক দিন তো এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, অমুকের এই ধরেন হেফাজতের ঘটনাটি ঘটেছে। এখন কি আছে? 5 তারিখ একটা ঘটনা ঘটেছিল, আর একটা হলো 6 তারিখ। এখন আপনার 5 তারিখ নাকি 6 তারিখ, এটা নিয়ে আপনার সন্দেহ লেগেছে। প্রথমটা 6 এপ্রিল ছিল, পরেরটা 5 মে। আমি জানা আছে, আমি বললাম, কিন্তু কারোর সন্দেহ লেগে যেতে পারে এটা কি ঘটনাটা কি 5 তারিখ হয়েছে না 6 তারিখ হয়েছে। এখন আপনি লেখার সময় যদি আপনি মনে করেন যে আমি আগে নেটে সার্চ দিয়ে নিই, দেখে নিই, তারপরে আমি লিখবো, তাহলে আপনার লেখা কিন্তু গতি নষ্ট হয়ে যাবে। আপনি একটু লেখার সময় লিখে ফেলতে হবে। এখন সম্পাদনার সময় এসে আপনি নেটে সার্চ দেন বা কাউকে ফোন করেন, অথবা কোনো বই যদি থাকে বই দেখে তারিখটা ঠিক করে দেন। তথ্য দিতে গিয়ে সনের ব্যাপারে আপনার সন্দেহ হচ্ছিল, ব্যাস এখন সঠিকটা জেনে তারপর এটা ঠিক করে দেন। একটা পত্রিকার নাম, একটা বইয়ের নাম আপনি ঠিক করে মনে আসতেছে না, আপনার বইয়ের একটা অক্ষর বা 2টা অক্ষর লিখে আপনি রেখে চলে যান। এখন বইয়ের নামটা আপনি বের করে আপনি এখানে ঠিক করে দেন। এবার যদি আপনি সম্পাদনা করে লেখাটা আপনি রেডি করেন, তাহলে দেখা যাবে এই লেখাটা মানসম্মত লেখা হবে। আরেকটা কথা আমি প্রাসঙ্গিকক্রম বলে দিই, যেটা আমি আমার উস্তাদ আবুল হাসান আলী রহমতুল্লাহ থেকে জেনেছি। আপনারা যখন শুরুর দিকে লেখাটা লেখেন, ওই যে যখন মানে লিখতেছি, লেখার সময় মাথায় আসতেছে না কি লিখবো, আগ্রহবাবু যেটা আছে দেখতেছে, যখন সম্পাদনা করবেন তখন যদি পারেন প্রথম প্যারাটা বা দ্বিতীয় প্যারাটা কেটে ফেলে দেবেন। যদি প্রথম প্যারাটা বা দ্বিতীয় প্যারাটা যদি কেটে ফেলে দিতে পারেন, লেখাটা অনেক চমৎকার। আমি এটা দেখেছি। বুঝিনি একটা, বুঝলেন না? বিষয়টা হলো আপনি একটা লেখা লিখেছেন, লিখতে গিয়ে অনেক 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখেছেন। প্রথম দিকে যে লেখাটা লিখতেছেন, লেখার সময় দেখা যাচ্ছে যে আপনি লিখলেন এই সেই প্রাসঙ্গিকক্রমে এই সেই লিখলেন, লেখার পরে আপনি প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা যখন গেল, গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে আপনি সুন্দর করে লিখতেছেন। প্রথম যে প্যারাটা আছে, প্রথম প্যারাটা আপনি কেটে দেবেন। কেন? প্রথম প্যারার সময় মাথা ভালো করে কাজ করে না, পুরো মনোযোগ আসে নাই, যার জন্য দেখা যাবে প্রথম প্যারার লেখাগুলো অনেক সময় এলোমেলো থাকে, দ্বিতীয় প্যারার লেখাগুলো অনেক সময় এলোমেলো থাকে।
এইগুলো যদি আপনি বাদ দিয়ে আপনি তৃতীয় প্যারা থেকে আপনি লেখা যদি শুরু করেন, আর প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারাতে যে একটা দুইটা তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো যদি পরবর্তীতে আপনি সম্পাদনার সময় ওখানে নিয়ে আসেন, তাহলে দেখা যাবে এই তৃতীয় প্যারার সময় যখন আপনি পুরো মনোযোগী হয়ে গেছিলেন লেখার প্রতি, তখন আপনার আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতেছিল, এই লেখাগুলোর গতিটাই অন্যরকম। ওখান থেকে যদি শুরু করা হয় সুন্দর হবে। আমি ব্যক্তিগত আমি সাহিত্যের ছাত্র হিসেবে আমি যেটা দেখেছি, অনেকের উপন্যাস, অনেকের ছোট গল্প আমি পড়েছি, দেখা যাচ্ছে বড় বড় নামি দামি লেখক, তার প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা পড়তে গেলে মানে বুঝতেও সমস্যা হয়ে যায়, আমি বুঝাবো কি। দেখা যাচ্ছে যে অনেক সময় আমি ইচ্ছে করে এবারও একটা লেখা শুরু করেছি, যে দ্বিতীয় প্যারা থেকে আমি পড়ানো শুরু করেছি, দ্বিতীয় প্যারা থেকে পড়ানো শুরু করেছি, শুরু করার পরে গিয়ে আবার মানে দ্বিতীয় ক্লাসে গিয়ে আমি প্রথম প্যারা পড়িয়েছি। কেন? দ্বিতীয় প্যারা থেকে সুন্দর করে বিষয়টা বোঝা যাচ্ছে, গল্পের মধ্যে যে গল্পের যে প্রাণ যেটা আছে সেটা ও দ্বিতীয় প্যারা থেকে শুরু হয়েছে, কিন্তু প্রথম প্যারার মধ্যে সেভাবে বোঝা যাচ্ছে না, কি বলতে চাচ্ছে না পারছে, বোঝা যাচ্ছে না। আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ উনি বলছেন যে প্রথম প্যারা বা দ্বিতীয় প্যারা কেটে দেবে। এটা যদি লেখকরা মানে মনে হতে পারে যে আমি এত কষ্ট করে লিখলাম, না, লেখার মধ্যে সব তথ্য যে আমি দিয়ে ফেলবো, সব তথ্য যে আমার চলে আসবে এরকম না। আমার লেখা যতই আমি লিখি, যতই একদম জামে মানে করার চেষ্টা করি, কিছু তথ্য কিছু বিষয় না দেওয়াই থাকে। সুতরাং ওখানে প্রথম প্যারা একটা দুটা তথ্য বাদ যায়, অসুবিধা নেই। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের লেখা সুন্দর হবে, আমরা লেখা শুরু করতে হবে। তাহলে আমার যে মূল কথাটা বলেছিলাম, একদম প্রাথমিক যারা আছে তাদের জন্য কি করতে হবে, পেন আর পেপার নিয়ে বা পরিচিত মণ্ডল দিয়ে কি করা, লেখালেখি করা। আর দ্বিতীয় যে পর্যায়ে যেটা বলতেছি, যখন আমি জাতিকে দিব, জাতিকে পথ নির্দেশ করব, তখন আমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনার সাথে যে লেখাটা লিখবো সেই লেখার বিষয়ে আমার প্রমাণ নিয়ে আসতে হবে, সবকিছু করে তারপরে এই লেখাটা লিখতে হবে। এখন যে বিষয়টা আছে, আমি সুন্দর চমৎকার একটা লেখা লিখেছি, এত চমৎকার লেখা, এই লেখাটা কম্পোজও করেছি, আর কম্পোজ করে আমি সুন্দর করে বালিশে মাথা মানে রেখে ঘুমাচ্ছি। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পার হয়ে গেল, এই লেখাটা আমি আর পত্রিকায় পাঠালাম না, এই লেখাটা কোনো প্রচার মাধ্যমে পাঠালাম না, কোথায় পোস্ট করলাম না। তাহলে এই লেখা, দামি লেখাটা কোনো মূল্য আছে না। আমাকে কি করতে হবে, লেখাটা আমি লেখার পরে, সম্পাদনা করার পরে পত্রিকায় যথাসময়ে পাঠাতে হবে। এখন আমি চমৎকার একটা লেখা লিখেছি শবে বরাত সম্পর্কে। আজ কয় তারিখ? 19 তারিখ। আমাদের দেশে তো 21 তারিখ না 22 তারিখ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, জাস্ট হয়েছে। এখন আমি লেখাটা লিখে সুন্দর করে সবকিছু রেডি করে আমি কম্পিউটারে রেখে দিলাম। এরপরে আমি খুব ব্যস্ত, 4 দিন আমার সফর আছে বা এখানে সেখানে কাজ আছে। এরপরে হঠাৎ করে আগামী সপ্তাহ মনে হলো, তখন অলরেডি 24-25 তারিখ হয়ে গেছে। একটা তো সুন্দর লেখা লিখেছিলাম, তো এখন আমি কি পত্রিকা পাঠিয়ে দিলাম, পত্রিকাওয়ালারা খুব সুন্দর করে ছেপে দেবে নাকি? হ্যাঁ, ছাপবে। আপনি যে সম্পাদক হিসেবে কি করতেন? আমরা তো অনেক পত্রিকার সম্পাদক, কি করতেন আপনি? আমি কথা বলি, সেটা হলো যে লেখাটা আমার লিখতে হবে এবং সেটা টাইম মতো লিখতে হবে এবং সময় মতো যখন পাঠাইতে হয়, পত্রিকায় পাঠাইতে হয়, সেই তখনই পাঠাইতে হবে। এখন আপনার দৈনিক পত্রিকা আপনি একটা নিউজ দিবেন, আপনার এলাকায় একটা নিউজ দিবেন, পরিচিত সম্পাদক আছে। এখন মফস্বলের সংবাদ, ময়মনসিংহের সংবাদ, মফস্বলের নাকি বিভাগের শহর? আচ্ছা ধরেন, হ্যাঁ, মানলাম। এখন তারপর রাজধানী তো না, বাংলা সাহিত্যের রাজধানী যদি ঢাকা হয় তাহলে ময়মনসিংহ হলো আরেকটা রাজধানী। এখন আপনি লেখা যেটা আছে যে মফস্বলের যে সংবাদগুলি থাকে, ঢাকা রাজধানীর বাহিরের যে সংবাদগুলি থাকে, এমনকি রাজধানীর বিষয়ের যে সংবাদগুলি থাকে, এগুলি পত্রিকায় করে ওই 3টা, 4টা বা 5টার দিকে ছাপা শুরু করে দেয়। তাহলে আমার লেখাটা যদি আমি 7টার সময় পাঠাই তাহলে কোন লাভ? লেখাটা পাঠাতে হলে আমাকে ওই 11টা, 12টা বা 1টা, 2টার মধ্যে পাঠাতে হবে, যেন 3টার সময় যখন প্রেসে যাবে তার আগেই যেন পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? লিখবেন,
লেখার পরে কি করতে হবে, ওই পাঠাইতে হবে। পাঠানোর পরে একটা লেখা আপনি পাঠানোর পরে আবার আপনি একটা নাকে তেল দিয়ে ঘুম দিতে পারেন না। কেন? লেখা তো আমি পাঠালাম, আমার লেখা তো ছাপা হয়নি। বিশেষ করে আমি যেহেতু মাসিক পত্রিকায় চাকরি করেছি, সেখানে অভিজ্ঞতায় বলবো যে মাসিক পত্রিকায় আমরা যখন একটা লেখা বাছাই করি তখন 2.5 মাস আগে আমরা লেখা বাছাই করি। কয় মাস আগে? 2.5 মাস আগে। সব বরাতের আপনি 10 দিন আগে লেখা পাঠায় বলতেছেন যে এই লেখাটা যেমন সব বরাত সংখ্যায় ছাপা হয়। সব বরাত সংখ্যা আমরা এটাই এপ্রিল মাসে হচ্ছে সব বরাত, তাহলে আমরা এপ্রিলে সংখ্যায় ছাপবো। এপ্রিল মাস শুরু হয়েছে সব বরাতের আরো 20 দিন আগে, 22 দিন আগে, তাহলে আমরা কিন্তু এপ্রিল সংখ্যায় ছাপবো। এপ্রিল সংখ্যায় যে ছাপাটা হবে সেটা অবশ্যই মার্চের 10 তারিখের মধ্যে লেখাটা সব ক্লোজ করে দেওয়া হয়। আপনি যদি নামি দামি লেখক হন তাহলে আপনাকে মার্চের 10 তারিখ বা 12 তারিখ বা 15 তারিখের মধ্যে আপনার লেখা পৌঁছে দিতে হবে। যদি আপনি নবীন লেখক হন তাহলে আপনাকে এই এপ্রিল সংখ্যায় যে লেখাটা ছাপানোর জন্য পাঠাইতে হবে ফেব্রুয়ারির শেষের মধ্যে। বুঝতে পারছেন? লেখাটা পাঠাতে হবে কি ফেব্রুয়ারি মাসে পাঠাতে হবে, ফেব্রুয়ারি শেষের জন্য অবশ্যই যেন পৌঁছে দেয়। কারণ ফেব্রুয়ারির শেষে যখন এপ্রিলের সংখ্যার একটা কাজ শুরু করবে, মার্চের শুরুতেই যখন এপ্রিলের সংখ্যার কাজ শুরু করবে তখন যেন তাদের হাতে লেখাটা থাকে। যদি আপনি আরো 15 দিন আগে পাঠিয়ে দেন সেটা আরো বেশি ভালো। এই জন্য যে সময় যে জ্ঞান আছে, লেখকদেরকে সময় জ্ঞান থাকতে হবে যে আমার লেখাটা আমি লিখবো এবং সময় মতো পাঠাইতে হবে, জায়গা মতো পাঠাইতে হবে। আমরা যদি সেই লেখাটা পাঠাই, সময় মতো পাঠাই, তাহলে সেটা ছাপা হবে। এখন কথা হলো আপনি একটা লেখা লিখেছেন কি মাসে? ফেব্রুয়ারি মাসে লিখেছেন, সেটা ছাপা হওয়ার কথা এপ্রিল মাসে। আপনি যদি ফেব্রুয়ারি মাসে লেখার পরে আর যদি কোনো লেখা না লেখেন যে আগে লেখা ছাপা হোক তারপর আমি লিখবো, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনি যদি মাসে একটা লেখা লিখতে চান তাহলে ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসে আরেকটা লেখা লিখে ফেলতে হবে। সেটা হয়তো ছাপা হবে মে মাসে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু আপনার আগে লেখায় ছাপা হয় না। এরকম করে একটা লেখার পরে একটা লেখা, একটা লেখার পরে একটা লেখা লিখে যেতে হবে। প্রথম 2-4-5টা লেখা হয়তো নাও ছাপতে পারে, মন খারাপ করা যাবে না, প্রকাশ নাও হতে পারে, মন খারাপ করা যাবে না। কি করতে হবে? বাস পাঠিয়ে যেতে হবে। পাঠিয়ে যেতে থাকলে আমার দেয়ালটা বলে কায়া দেখলে মায়া বাড়ে। যখন বারবার আপনার নামটা দেখবে সম্পাদক, উনি দেখবে যে ছেলেটা বারবার পাঠাচ্ছে, দেখি লেখাটা দিয়ে করা যায় কিনা। দেখা যাবে যেহেতু পড়ে দেখতেছে, পড়ে তারপরে ছাপিয়ে দিচ্ছে। কারণ লেখকদের সম্পাদকের কাছে এত বেশি লেখা যায় যে সবগুলি লেখা পড়ার সুযোগও হয় না। সবগুলোর লেখা মানে শিরোনাম পড়ারও অনেক সময় দেখা যাচ্ছে যে সুযোগ থাকে না। এই জন্য বারবার নক করতে থাকলে, বারবার পাঠাতে থাকলে দেখা যাবে যে এটা ছাপা হচ্ছে। একটা লেখা যখন ছাপা হয়ে যাবে তখন কিন্তু একটা আগ্রহ বাড়বে, প্রেরণা আসবে। যেটা শুরু দিকে বলেছিলাম, প্রেরণা যেমন প্রেমিকাও দিতে পারে, প্রেমিকাও দিতে পারে, উস্তাদও দিতে পারে, প্রতিষ্ঠানও দিতে পারে, এরকম আয়োজনও দিতে পারে। একটা লেখা প্রকাশ হওয়াটা সেটাও একটা প্রেরণার কারণ। দেখা যাবে আরো 2-4-5টা লেখা প্রকাশ হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি ধরে রাখেন এটাকে তাহলে তো ওকে। আর যদি মনে করেন যে আমি কি করব, বাস 4-5টা লেখা তো লেখা হয়ে গেছে, আমি তো এখন লেখক হয়ে গেছি, সবাই তো লেখক হিসেবে বলে আর আমার লেখা দরকার নেই, সেটাও পারে। বাস ঘুম দিবেন, 2-3টা বই মার্কেটের বই হয়ে গেছে, বাস আর কোনো দরকার নেই। এটা মনে রাখবেন, কলম আল্লাহ তাআলা সবাইকে দেননি। কলম আল্লাহ সবাইকে দেন না। লাবি আব্দুল্লাহ সবাই না, শরীফ মোহাম্মদ সবাই না, জয়নুল আবেদিন সবাই না। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দিয়েছেন, সুতরাং এই নিয়ামতের কদর করতে হবে। এটাকে আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসেবে সে বর্ণনা করবে। আর যদি সেই নিয়ামতগুলি যদি ঠিকমতো ব্যবহার না করে মুআখাযা হবে। লাবি আব্দুল্লাহ সাহেবকে বলবো আপনি আপনার কলমকে আবার জাগ্রত করুন। শুধু লাবি আব্দুল্লাহ কে বলবো না, সবাইকে বলবো যারা আমার মতো অলস আছেন, লাবি আব্দুল্লাহর মতো যারা অলস হয়ে যাচ্ছেন, যারা পোস্ট দিচ্ছেন কিন্তু বই প্রকাশ করতেছেন না, তারা জাগ্রত হন
আমরা জুমার আগে এই আশাই করি যেন জাতি যারা বড় বড় লেখক আছেন তারা যেন জাগ্রত হয়, তারা যেন তাদের দায়িত্ব পালন করেন। এবং এই বড় বড় লেখকরা তো একসময় চলে যাবে, আমাদের সাথে অনেক চলে গেছে। যারা নতুন আছে আপনারা কলম হাতে নেন, আপনাদের সামনে অনেক বড় ময়দান, এই ময়দানের জন্য আপনারা কাজ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা ইসলামের পক্ষে লিখতেছেন, ইসলামের বিপক্ষে লেখার জন্য আপনি যদি একজন হন, 99 জন কিন্তু লিখতেছে। সুতরাং আপনার টার্গেট করতে হবে যে আমি মাত্র 99 মোকাবেলায় মাত্র একজন, আমাকে বসে থাকলে হবে না, আমাকে এগিয়ে যেতে হবে, অনেক বেশি বেশি লিখতে হবে। যদি একই বিষয় যদি 4 দিক থেকে বলা হয়, তখন এটা হাদিসের ভাষা যেটা হয় মশহুর হয়ে যায়। যদি সনদ যদি জয়ীফ হয়, তারপরে যদি মশহুর হয়ে যায়, তাহলে এটা গ্রহণযোগ্যতা পায়। যদি প্রত্যেকটা পত্রিকার থেকে যদি একই রকম আওয়াজ আসে, একই রকম লেখা হয়, তাহলে দেখা যাবে যে সাধারণ মানুষ যারা আছে তারা মনে করবে যে হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে। আমাদের এক নেতা বলেছিলেন যে যদি একটা মিথ্যা কথাও যদি 6 বার বলা হয়, তাহলে সবাই সত্য মনে করা শুরু করে। কিন্তু আমরা যারা কলম যারা হাতে নিয়েছি, তারা আমাদের দায়িত্ব পালন করতেছি না, যার জন্য দেখা যাচ্ছে যে সত্য কথাগুলোও বলতেছি না। অথচ সত্য কথাগুলো যদি বারবার প্রচার করা হয়, ইনশাআল্লাহ জাতি দিক নির্দেশনা পাবে, পথ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লামা বিল কালামের কথা বলেছেন, কলমকে দিয়ে যেন আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ করতে পারি, দুনিয়াতেও যেন উপকৃত হতে পারি, আর আখিরাতেও যেন আল্লাহ তাআলার অসীম নিয়ামত থেকে আমরা উপকৃত হতে পারি, আল্লাহ তাআলার নিয়ামত পেতে পারি, জান্নাত পেতে পারি। শুক্রিয়া। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সালাম রহমতুল্লাহ, প্রস্তুতর পূর্ব আমরা শিক্ষক সাহিত্য মাহফিলের সপ্তাহব্যাপী আয়োজনে প্রফেসর ডক্টর মোহাম্মদ মুফতি গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং দীর্ঘ 3 যুগ থেকে যিনি লেখালেখি করেন, একাধিক প্রায় 20টার উপর বই আছে যার। আমরা লাইভে ছিলাম। আমরা এখন আশা করি আপনারা যারা অংশগ্রহণ করছেন সরাসরি, আপনার প্রশ্নের সুযোগ আছে। আমি একটা প্রশ্ন দিয়ে সুযোগ করি। আপনার লেখালেখি নিয়ে আপনি যদি বলতেন, যেহেতু আপনি লেখক হিসেবে নবীন লেখকদেরকে যেভাবে অনুপ্রাণিত করলেন, ধাপ একটা কোর্সে বা একটা বক্তৃতায় কিন্তু সব হবে না, কিন্তু আপনি যে ধাপে ধাপে দিয়ে আপনি আমাদের প্রয়োজনীয় কথাগুলি মানে প্রচার করেছেন, এই প্রচারিত এই মানে প্রেমময় এই মানে পরিবেশে আমরা আপনার লেখালেখি শুরু এবং আপনি প্রকাশিত বই সম্পর্কে একটা ধারণা দিন, আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছে তারা মানে কৃত হবে। যেটা আমার আসলে খুব বেশি বই লেখা হয়নি, পত্রিকা এবং অল্প কিছু পত্রিকার দায়িত্ব সহ বইপত্র। আমার শুরুর দিকে যে বইয়ের মধ্যে ছিল গোয়েন্দা সাহাবী। আমি একটু যারা দেখা যাচ্ছে যে সেবা প্রকাশনী, তারা গোয়েন্দা গল্প প্রকাশ করে, তারা যে সমস্ত কাহিনীগুলি প্রকাশ করে সেগুলি সাধারণত মানে ওয়েস্টার্ন থেকে নিয়ে থাকে, ওখান থেকেই সরাসরি ওই নামও থাকে, অনেক সময় চরিত্র থাকে, কাহিনী ওইরকমই থাকে। কিন্তু আমাদের ইসলামের যে সমস্ত কাহিনী আছে, সেই কাহিনী থেকে যে গল্প হতে পারে, সেগুলো পাঠক গ্রহণ করতে পারে, সেই বিষয়টাই আমার মাথায় নিয়ে আমি গোয়েন্দা সাহাবী লিখেছিলাম। এবং আল্লাহর রহমতে অনেক পরিচিতি হয়েছিল, সেটা অনেক গ্রহণ করেছিল। এবং মানুষ তো অনেক সময় 200 করে বই ছাপে, আমি 2200 করে একবার বই ছাপতাম, এবং দেখা যেত অল্প কয়েকদিনে চলে যেত, ছাপা সবাই নিয়ে নিত। এছাড়া রমজান যে বিষয়টা আছে, রমজানের বিষয়ে একটা লেখা লিখেছিলাম, আমাকে একজন লেখা দিয়েছিল। লেখাটা যে আমার কাছে মনে হয়েছিল যে আহলে হাদিস যারা আছে তাদের অনুযায়ী, আমি এটা পাওয়ার পরে এটাকে মাথায় নিয়ে আমি আমার মতো করে আমার লেখা শুরু করলাম। রমজানে মহিলাদের 100 মাসে এই বিষয়টা আমার লেখা হয়েছিল, শুরুর দিকে লেখা। এছাড়া আমি মনে করি যে নিজেরা নিজের বিচার করা যায় না, কিন্তু তারপরে নবীজির বাড়িতে একদিন যে বইটা আছে, ছোট্ট বই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি আল্লাহ তাআলা এই উসিলা আমাকে মাফ করে দেন, এটা একটা উসিলা হওয়ার বিষয়, এবং পাঠকরা পরে উপকৃত হয়। এছাড়া গবেষণার ক্ষেত্রে আমার আলেমদের যে সমস্ত সাহিত্যে যে সমস্ত আলেমরা সাহিত্য নিয়ে কাজ করেছেন, তাদের বিষয়ে আমি গবেষণা করার চেষ্টা করেছি। বিশেষ করে উর্দু সাহিত্যে খ্যাতিমান আলেমদের অবদান বিষয়ে আমার বই আছে। তারপরে হজ বিষয়ে লেখা হয়েছে, জাকাত বিষয়ে বই লেখা হয়েছে। আর তারপরে নামাজ বিষয়েও আমি সরাসরি লিখিনি, সেই বিষয়ে
একটা বই সম্পাদনা করেছি, সেটা আমি শিরোনাম দিয়েছিলাম নামাজ আল্লাহর সাথে কথা বলা, নামাজ বিষয়ে। এরকম বিভিন্ন গবেষণাধর্মী কাজই বেশি হচ্ছে, ছোটদের কাজ কিছু হচ্ছে। আপনার কিছুদিন আগে আপনার দূরের কাছে যারা আছেন, আজান হচ্ছে, জুমার আজান আমরা সবাই নামাজ পড়বো এবং নামাজের ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিব এবং অনেকে আগে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা 10 মিনিট হয়তো এখানে থাকবো ইনশাল্লাহ, এরপর নামাজের প্রস্তুতি আমরা নিয়ে নিব সবাই, যেহেতু অনেকে নামাজের আগে গোসল করে নিয়েছেন। তো আপনি ইদানিং দেখলাম যে ভারতে বিভিন্ন সেমিনারে আপনি উর্দুতে প্রবন্ধ পড়ছেন, বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন, এই গত কিছুদিন আগে বারবার যাচ্ছেন। তো আসলে আপনার অভিজ্ঞতা কি আসলে, মানে সাহিত্য নিয়ে কথা বলছেন আন্তর্জাতিক সম্মেলনগুলিতে, আপনি এই যে পোশাক নিয়ে যাচ্ছেন, এটা নিয়ে কোনো সমস্যা কি, অথবা আপনার অভিজ্ঞতাগুলো আমরা একটু জানতে চাই। পোশাকের বিষয়ে আমি বলবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6-7 বছর পড়েছি, আর শিক্ষকতায় 14 বছর হয়েছে। আজ পর্যন্ত পোশাক নিয়ে অথবা আমার দাড়ি টুপি নিয়ে কেউ আপত্তি করা বা একটু মানে সরাসরি সামনাসামনি অন্য দৃষ্টিতে তাকানো, এটুকু কেউ করতে পারে। এটা হলো যে আমি যদি পোশাক যাই পরি, আমার যদি আচার আচরণ কথাবার্তা আমার সব কিছু যদি সুন্দর হয়, মানুষ কিন্তু গ্রহণ করবে। মানুষ পোশাক দেখে না। আমাদের কিছুদিন আগে যে বিসি স্যার ছিলেন, আরিফিন স্যার, উনি সবসময় পাঞ্জাবি পরতেন। উনি হয়তো অল্প সময় অন্য পোশাক পরতেন। পাঞ্জাবিটা বা টুপি পরাটা এটা আসলে কোনো দূষণীয় বিষয় না, দাঁড়িয়ে থাকাটা এটাও কোনো দূষণীয় বিষয় না। কিন্তু ইদানিং আমাদের লেখকরা আপনার ওই পরের অংশটা যেতে লেখালেখি করে, মানে টুপিটা মানে একটু লুকাইতে চায় বা দাড়িটা মানে বোঝাতে চায় না সে আসলে, যে মানে একটু এটা হলো মানে এটা কেন, মানে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, এটা কেন? আমি বলি যে আত্মপরিচয় যে সংকটটা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমি সবসময় আমি নিজেকে কবি মাদ্রাসার সন্তান বা কবি মাদ্রাসার ছাত্র ছিলাম, এটা বলতে আমি কখনো দ্বিধা করি না। তাহলে আমি যখন উর্দুর যখন ছাত্র ছিলাম তখন বলতাম যে আমি উর্দুর ছাত্র। আমি যখন কোথাও বলি তখন আমি বলি উর্দু শিক্ষক। এই ভিতরে যখন আমাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি কোন সাবজেক্ট পড়েন, যখন বলি উর্দু পড়াই, এটা যখন আমি বলি তখন কিন্তু সে স্বাভাবিক হয়ে যায়। আর যদি বলি উর্দু পড়াই, থাক জেনে কি লাভ, পড়ে একটা। এই যে আমার ভিতরে যে আমার হীনমান্যতা কাজ করে, তাহলে দেখা যাবে যে তখন আমাকে পেয়ে বলবে। আমি যে কাজটা করছি অবশ্যই খারাপ কাজ করব না, ভালো কাজ করব, আর ভালো কাজ যেটা আমি করব সেটা অবশ্যই বলবো, তাহলে দেখা যাবে কোনো সমস্যা হবে। যেটা বলছেন আপনার অভিজ্ঞতা, সেমিনারগুলো অভিজ্ঞতা কি? সেমিনারগুলোতে আমরা বাইরে যাই, বাইরে গেলে সেখানে অনেক দেশি বিদেশি লোকদের সাথে দেখা হয়, কথা হয়। ওনারা ওনাদের এলাকায় কী কী গবেষণা হচ্ছে সেই বিষয় নিয়ে ওনারা কথা বলেন। আমার বাংলাদেশে কী কী আলোচনা হচ্ছে, কী কী কাজ হচ্ছে, সেই বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করি এবং দেখি যে সবাই প্রশংসা করে। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন পর্বে আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে লেখালেখি সংক্রান্ত বা এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। প্রথমে লেখক, তারপর সম্পাদক, আপনি দুটোই হয়ে যান। আর যদি ওই নামকাস্তে সম্পাদক হয়, আমাদের পত্রিকাগুলো যেটা হয়, অধিকাংশ পত্রিকার লোক যে মালিক হয় তার নাম হলো সম্পাদক, তাহলে তো বলবো যে সম্পাদক আর লেখক দুজনের মধ্যে অনেক মানে শত্রুতা। যদি লেখক সম্পাদক হয় তখন দেখা যাচ্ছে যে লেখাগুলোকে সুন্দর করে উপস্থাপন করা, যেটাকে যেভাবে উপস্থাপন করতে হবে, যখন ওটাকে ছাড়তে হবে, লেখক তার লেখা কাজ শেষ করে দেয়। সম্পাদকের দায়িত্ব হলো জিনিসগুলিকে সুন্দর করে সাজিয়ে সময় মতো এটাকে ছাড়া। আর যেটা আমি সম্পাদনার ক্ষেত্রে যে কথাগুলো বললাম, সেগুলো তো অবশ্যই সম্পাদকের নিজেরও খেয়াল করতে হয়। জি, আরও কোনো প্রশ্ন? এর আগে আপনারা যে কায়কুবাদকে স্মরণ করে আজান হচ্ছে, যেহেতু আমাদের কায়কুবাদ যেখানে কবিতাটা লিখেছিলেন, কে মোর শোনালো আজান ধ্বনি, মর্মে মর্মে সেই সু বাজিল কিছু মধুর, হ্যাঁ, সেখানে বসে লিখেছিলেন। সেটা হলো জামালপুরের পিগনা। সেখানে আমি গিয়েছিলাম, যেখানে আপনারা যারা লেখক হতে চান, ইসলামের এই যে মিনার, আজান, ইসলাম, কোরআন, হাদিস, এটার যে সাহিত্যে আনা যায়, এটা আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, জি, প্রাসঙ্গিক বললেন, প্রশ্ন করেন। আপনার প্রতিটি বই মানে একটি চমক, বিশেষ করে এটা বইয়ের শিরোনামেই আমরা সেটা পাই। তো সামনে আরো কোনো চমক আছে কিনা আমরা জানতে চাই। সামনের চমক বলতে মানে অনেকগুলো তো বইয়ের আসলে বললাম তো, আমি শেষে নিজে উদ্বুদ্ধ হওয়ার জন্য বললাম যে অনেকগুলি কাজ আমার
পড়ে আছে, যেমন নাকি যেটা আদর্শনীতে থাকা অবস্থায় আমি কাজ করেছি, সেটা পাণ্ডুলিপি আরও 2-3 বছর আগে রেডি হয়ে আছে, এটা তো শীঘ্রই ছাপা হবে। কিছু উর্দু গল্পের অনুবাদ করতেছি, বড় ঘরে মেয়ে নামে, এটা সব কিছু অনুমতি নেওয়া হয়ে গেছে, ওটা খুব শীঘ্রই হয়তো আসবে। এছাড়া ছোটদের লেখালেখির বিষয়েও একটা বই, এটাও পাণ্ডুলিপি রেডি হয়ে আছে। আরও কিছু একটা উপন্যাস লিখেছিলাম মেহেদিহাট, ওইটাও মানে কাবার পথে প্রকাশিত হয়েছিল, এটাও মানে সামনে আনবো এরকম চিন্তা ভাবনা আছে। তারপরে খালেদ রাদিয়াল্লাহু জীবন নিয়ে একটা উপন্যাস শুরু করেছিলাম, ওটাও অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এগুলো দেখে সবগুলি কাজ করব। ওখানে কি নাম দিয়েছিলাম, মরণজয়ী সাহাবা, মরণজয়ী একটা উপন্যাস আছে, এটা খুব ভালো লেগেছিলাম। সেখান থেকে মরণজয়ী সাহাবা, যিনি মানে খালেদ রাদিয়াল্লাহু যুদ্ধে গিয়েছেন, অনেকবার যুদ্ধ করেছেন, কিন্তু কখনো যুদ্ধের ক্ষেত্রে উনি মারা যাননি। মরণজয়ী সাহাবা বলতে খালেদ রাদিয়াল্লাহু তিনি বললেন, মানে অত্যুক্তি হবে না, সেটা এরকম অনেকগুলি বই রেডি আছে, কিন্তু আমরা দোয়া করি এবং বইটা প্রকাশিত হোক, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনার মানে আরেকটু বিষয় জানার জন্য, আপনার শিরোনামগুলা সত্যি চমৎকার, যে বড় ঘরের মেয়ে মেহেদিহাট, নবীজির বাড়িতে একদিক, গোয়েন্দা সাহা, এই শিরোনাম নির্বাচনে আপনার কারিশমাটা বা কৌশলটা কি থাকে? এটা আল্লাহর দান। জি, আপনারা তবে এখানে একটা কথা বলে নিই, সেটা হলো শিরোনাম নির্ধারণের ক্ষেত্রে আমার একটা কৌশল আছে, আল্লাহর দান অবশ্যই। সেটা হলো আমি যখন একটা বইয়ের শিরোনাম নির্ধারণ করতে চাই, তখন আমি যেটা মাথায় আসতেছে লিখতে থাকি, লিখি 3টা 4টা 5টা 6টা 10টা 20টা পর্যন্ত নাম লিখে তারপরে ব্যাস এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এরপরে 3টা 4টা সীমিত করে নিয়ে আসে। 3টা 4টা থেকে পরে গিয়ে শেষে গিয়ে একটা শিরোনাম রাখা হয়। তো ওটা মানে এভাবেই আমি অনেক সময় কাজ করি, শিরোনাম করি, আর অধিকাংশ সময় আল্লাহ তাআলা এটা দিয়ে দেয়। প্রথমবারই সুন্দর নাম চলে আসে। সুন্দর লেখকরা সাধারণত তাদের সিক্রেট বা গোপন কথা বলতে চান না, আপনার গোপন কথা জানতে পারছেন, সমস্যা নাই। হ্যাঁ, প্রশ্ন বলুন। অবশ্যই আমাদেরকে আর 3টা প্রশ্ন আমরা নিব। আরবি যে শব্দগুলো আসছে আমরা সেগুলো উচ্চারণ করার ক্ষেত্রে তো মাখরাজ উচ্চারণ করি, তো বাংলা একাডেমি যেটা করতে চাচ্ছে দীর্ঘ এদেশি পার্থক্য কি করে দেওয়া, এটা সমস্যা কি? তাহলে বাংলা তুলে কি করে দেওয়া হয় বাংলা ভাষা থেকে? আরবি শব্দ যেগুলো আসছে রস্য এবং দীর্ঘ পার্থক্য যদি দূর করে দেওয়া হয়, সমস্যাটা কোথায়? এখন আপনি অনেক সময় আমরা যখন একটা আমি এটা বলার আগে বলে আজকে দিন আমরা বলি না, আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, আর যে দিবস যে আছে দিন, এই দিন আর এটাই তো পেছ লাগবে। এটা একটা মানে একটা ভাষার সৌন্দর্য, যে মানে বৈচিত্র্য থাকবে। বাকি বাংলা একাডেমি করছে, সব বানান মানে বিদেশে বানানি করতে হবে, একাডেমি বানানটাই তো তারা ঠিক করতে পারে না। বাংলা একাডেমি না করেছে বান্য জিনিস। এই দিনে আমি একটা কথা হচ্ছে, ঈদ নিয়ে রসইদে লিখতে হবে, একটা বাদ দিতে হবে। তাহলে এটা ভাষার বৈচিত্র্য। একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যদি কবর থেকে জীবিত হয়ে আবার আসতেন কোনো কারণে আর কি, তাহলে দেখতেন যে আজকে যারা আমরা বাংলা ভাষা নিয়ে করি, বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব জানতে হবে, গবেষণা জানতে হবে, এটা শেকড় জানতে হবে, তৎসম জানতে হবে, তদ্ভব জানতে হবে। এই ভাষায় যে তুর্কি থেকে আসছে, বিদেশ থেকে আসছে, বিভিন্ন ভাষা থেকে আসছে, বা ফার্সি থেকে এসেছে, উর্দু থেকে এসেছে, সংস্কৃত থেকে এসেছে, সবগুলো বিদায় করে যদি আমরা মনে করি যে না আসলে সব বিদায় করতে হবে, ভাষা এখন সমৃদ্ধ হচ্ছে। ইংরেজি ভাষাগত শব্দ ঢুকছে না, বাকি প্রশ্ন উত্তর উনি দেবেন। এটা একটা মানে আমি চিন্তা করি সংকীর্ণ চিন্তা। আবার একই সাথে ইসলাম ফাউন্ডেশন যে মানে বিশ্বকোষে যে বানান প্রয়োগ করেছে, যে বানানটা আরবি উচ্চারণ দেখাতে যায়, শব্দে পড়ানো যাচ্ছে না, বিশেষ করে যখন অন্তর্ভুক্ত করতে গেছে, এটাও একটা সমস্যা আর কি। একটা চমৎকার সুন্দর সমন্বয় হওয়া দরকার। যে কথাটা বলেছি, যারা পার্থক্য জানেন, মধ্যন্য কোথায় হবে, দন্তন্য কোথায় হবে, রসিকার কোথায় হবে, দীর্ঘিকার কোথায় হবে, যারা পার্থক্য জানেন তারা জন্য এটা ব্যবহার করেন। যারা পার্থক্য জানেন না, তারা যদি বাংলা একাডেমির যে নিয়ম করে দিয়েছে সেটা যদি কেউ ফলো করে, আমি তাদেরকে বাধা দেব না। কিন্তু আমি মনে করি যে যারা পার্থক্য করতে পারেন এবং সেভাবেই লেখেন, তারা ভালো। তারা একটা বলবো যে মানে সবের পর্যায়ে, আর একটা হলো জায়েজ পর্যায়ে। বাংলা একাডেমি যেটা করেছে সেটা হলো জায়েজ পর্যায়ে। বাংলা একাডেমি একটা যে নিয়ম করেছে, সেটা তারা বলতেছে যে যত বিদেশি শব্দ আছে, শত বিদেশি শব্দগুলো কি করতে হবে, আকারে মানে দীর্ঘিকার হবে না। আরে বাবা, কলকাতার যারা আছে তারা কি আমাদের বাংলাদেশি?
কলকাতাটা ওরা বাংলায় বলতেছে, তো বাংলা ভাষাটাও তো বিদেশি শব্দ বিদেশি হয়ে গেল। চীন আপনি তুমি যদি কিভাবে এরকম লিখবে? নিয়ম বলেন, চীন কিভাবে লিখবা তুমি? চীন বাকি আমরা এসএস না আছে। আচ্ছা যাক, আমরা একটু আর যেহেতু বলছে যে হ্যাঁ যাদের যোগ্যতা আছে তাদের ওইটা ব্যবহার করা উচিত, যাদের যোগ্যতা নাই তারা ব্যবহার করুক। কোনো শুক্রিয়া। যেহেতু আমরা জুমাবার, আমাদের একটা ঐতিহ্য আছে, আমরা জুমাবারে শুধু না, আমরা সাপ্তাহিক মুসলিম না হয়, আমি সবাইকে অনুরোধ করবো কাছের এবং দূরের, বিশেষ করে যুব শ্রেণী যারা মসজিদে যান, আমি এই যে বাংলা ভাষার এই যে লেখালেখি কোর্স, আমরা দরকার প্রয়োজন আসলে খতিবদেরও, আমরা যারা খতিব ব্যক্তিত্ব, আমিও খতিব, আমাদের এই যিনি কথা বললেন মানে একই সাথে জুমার পড়ানোর দক্ষতা আল্লাহ তারা দিয়েছেন। বিষয়টা হলো শুদ্ধ ভাষা যেন আমরা কথা বলি। আপনারা যারা আছেন এখানে অবশ্যই চেষ্টা করবেন বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য, সুন্দর লেখার জন্য। কৌলুল ইন্নাসে হোসনা, ভালো কথা বলুন, দেশকে নিয়ে চিন্তা করুন, সমৃদ্ধ হন। এবং আমি আশা করি এতক্ষণ ছিলাম, আমরা দুই দোস্ত একসাথে হয়ে যায় এখন আসলে, মুফতি গুলাম রব্বানী বা অধ্যাপক গুলাম রব্বানী বা প্রফেসর গুলাম রব্বানী আর লামি আব্দুল্লাহ। আমরা সেই 90 সনে আপনার শুরু করেছিলাম লেখালেখি। আমার দোস্ত অনেকে এগিয়ে গেছেন, আমি পিছিয়ে আছি, এবং উনি আমার যে কয়টা প্রকাশিত হয়েছে বই বিজ্ঞাপন দিয়ে দিলাম আমি। নবীজির মা বাবা, পাণ্ডুলিপি তার নির্বাচন করা, শ্রেষ্ঠ ফুলের গল্প, পাণ্ডুলিপি তার দেওয়া, এরপরে হলো কিশোর মুজাহিদ যেটা আছে নতুন নামে বেরোচ্ছে, মাকরুল ইসলাম থেকে আছে, মাকরুল ইসলাম সহযোগিতায়, গল্পে আঁকা মোহাম্মদুল কাসেমি, সবগুলো পাণ্ডুলিপি তার দেওয়া। এবং নবপ্রকাশ থেকে একটা বই বেরিয়ে হয়েছে, আদালতুসাম আসমানি আদালত, এটা বিজ্ঞাপন দিলাম। লেখকদের কিন্তু বিজ্ঞাপন দিতে হবে, আপনাকে বিপণন করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে। এবং এই মানে এই যে আমরা এখানে ছিলাম, এখানে অনেক পত্রিকা সম্পাদক গিয়েছিলাম, আমি সুবিধা জানি মাসুল কাদের ভাই, সিলেটের সংস্থা আছে এখানে, জিয়াউল্লাহ সপ্তাহে এসেছিলেন আমি দেখলাম। এরপরে অনেকেই আছেন, সালাউদ্দিন মাসুদ ভাই আছেন আমাদের বগুড়া থেকে এসেছিলেন। এই যে আমরা যারা কাজ করি, আপনাদের নবীন, আপনারা জানি কত কষ্ট। তো যেহেতু শুক্রবার, আমরা অন্যান্য থেকে পার্থক্য আমাদের হবে যে আমরা এই যারা সাহিত্য করতে চাই, অবশ্য আমরা কোরআন হাদিস, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য বজায় রাখবো। মুফতি গুলাম রব্বানী নদুয়াতে পড়েছেন, আপনারা হয়তো জানেন না, নদুয়াতে আবুল হাসান নদভীর সান্নিধ্য পেয়েছেন, লেখকদের কারিগর মানে হওয়ার আগে উনি প্রেরণা পেয়েছেন। এবং ঢাকাতে থেকেছেন অনেকগুলি পত্রিকা, বিশেষ করে আদর্শ নারীর মানে এক যুগ যে উনি মানে নবীনদের লেখা দেখেছেন, বাচ্চাদের লেখা দেখে, এটা বিশাল কাজ। এই যে আপনি একটা ছড়া লিখবেন, একটা ছোটো গল্প লিখবেন, একটা রোজনামচা লিখবেন, আমি শুক্রিয়া আদায় করি বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য। 35 কোটি মানুষের ভাষা বাংলা, এই ভাষাকে আসলে এখন যারা ইংরেজি শিখছে ওনারা বিদায় দিচ্ছে, মানে বিভিন্ন কারণে বিদায় হচ্ছে। আমরা মাদ্রাসায় যারা আছে, যারা কথা বলি আমরা বক্তৃতায়, ওয়াজ মাহফিলে, অবশ্যই আমরা সমৃদ্ধ হবো। এমন যাতে না হয় যে বাংলা ভাষা আমরা শিখবো কিন্তু আসলে আমাদের আরবি ভাষা শিখবো না, কেউ কেউ মনে করে, এটা ঠিক না। আমরা একাধিক ভাষা শিখবো। আশা করি আমাদের আগামী ক্লাসগুলো সুন্দর। সম্ভব হলে আপনারা ইনশাআল্লাহ লাইভ দেবো, আপনারা থাকেন, সঙ্গে থাকেন। যান্ত্রিক ত্রুটির কারণে যদি আপনার আওয়াজ অস্পষ্ট হয় তবুও আমরা দিলাম, কারণ আমাদের কিন্তু ভালো একটা ক্যামেরা নাই। আমরা যারা মিডিয়াতে কাজ করেন তাদের অর্থায়ন নাই, তাদের সহযোগিতা নাই। এবং কোর্সে যারা আছেন আপনারা জানেন, এখানে ওই মাকরুল ইসলাম আছেন আমাদের সাথে, আর দোয়ায় অনেকে সহযোগিতা আছেন, তাতে আমাদের আপত্তি নেই। আমাদের সপ্তাহে কোর্স হবে। কাইল আছেন আমাদের সাথে ডক্টর সঞ্জল সিদ্দিক, লাইভ দেওয়ার চেষ্টা করবো। লাইভ আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।